বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা। আমার চ্যানেল গল্পের রংমশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময়। তাহলে আজকের গল্প শুরু করি। হিন্দি ছোট গল্পের জনক প্রেমচন্দের ছোট গল্পগুলিতে তার যে আধুনিক মনস্কতা ও নবতর আঙ্গিকের স্ফুরণ ঘটেছে তা সর্বকালেই অভিনন্দিত। সেই প্রেমচন্দেরই একটি গল্প আজ পড়ে শোনাবো আপনাদের। গল্পের নাম পৌষের রাত। ভাষান্তর শ্রীমতী মধুছন্দা সেন। হলকু এসে স্ত্রীকে বলল, সহনা এসেছে, দাও যে কটা টাকা আছে ওকে দিয়ে দিই, কোনো মতে নিস্তার তো পাবো। মুন্নি ঘর ঝাড় দিচ্ছিল। পিছনে ফিরে বলল, 3টেই মাত্র টাকা আছে, দিয়ে দিলে কম্বল আসবে কোথা থেকে? মাঘ পৌষের রাত ক্ষেত পাহারায় কিভাবে কাটবে? বলে দাও, ফসল হলে টাকা দিয়ে দেবো, এখন নয়। হলকু এক মুহূর্ত অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে রইল। পৌষ মাস তো এসেই পড়ল। কম্বল ছাড়া ক্ষেতের রাত পাহারায় কোনোভাবে শুতে পারবে না, কিন্তু সহনা তো মানবে না, শাসানি দেবে, গালাগাল করবে। না হয় শীতেই মরব, এই সংকট থেকে তো মুক্তি পাবো। এসব ভাবতে ভাবতে সে নিজের মোটাসোটা শরীরটা নিয়ে, যেটা তার নামের একেবারেই বিপরীতার্থক, স্ত্রীর কাছে এলো আর খোসামত করে বলল, শোন, দিয়েই দে টাকাটা, ঝামেলাটা তো কাটুক। কম্বলের জন্য অন্য কোনো উপায় ভাববো। মুন্নি তার কাছ থেকে দূরে সরে গেল আর চোখ রাঙিয়ে বলল, ঢের হয়েছে অন্য উপায়, একটু শুনি কি উপায় করবে? কেউ দান করবে কম্বল? কে জানে কত দেনা বাকি আছে যা কখনো শোধই হয় না। আমি বলি, ক্ষেতের কাজ ছেড়ে দাও না কেন, মোড়ে মোড়ে কাজ করো আর ফসল হলে দেনা শোধ করো, ছুটি হয়ে গেল। সুদের দেনা শোধ করার জন্যেই তো আমাদের জন্ম হয়েছে। পেটের জন্য মজুরি করো, এমন চাষবাসে আর কাজ নেই। আমি টাকা দেব না। হলকু উদাস হয়ে বলল, তাহলে কি গালাগাল খাবো? মুন্নি বলল, গালি দেবে কেন, ওর রাজত্ব নাকি? কিন্তু উত্তেজিত হয়ে একথা বলার সাথে সাথেই ওর উঁচিয়ে থাকা ভুরু দুটো নিচু হয়ে গেল। হলকুর বাক্যে যে কঠোর সত্যিটা ছিল সেটা কোনো ভয়ানক জন্তুর মতো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। সে গিয়ে তাকের উপর থেকে টাকাগুলো নিয়ে এলো আর হলকুর হাতে দিয়ে দিল। তারপর বলল, তুমি ছেড়ে দাও এই চাষবাসের কাজ। কোথাও মজদুরি করলে শান্তিতে একটা রুটি তো খেতে পাওয়া যাবে। কারো চোখ রাঙানি তো সহ্য করতে হবে না। এ কিরকম সুখের চাষবাস? মেহনত মজুরি যা পাবে সোয়াহা, তার উপর আবার শাসানি শুনতে হবে। হলকু টাকা কটা নিল আর এমনভাবে বেরিয়ে পড়ল যেন নিজের কলজেটা বের করে দিতে চলেছে। নিজের মজুরি থেকে একটা একটা করে পয়সা বাঁচিয়ে সে 3টে টাকা কম্বলের জন্য জমা করেছিল, সেগুলো আজ বেরিয়ে যাচ্ছে। এক এক পা চলার সাথে সাথে তার মাথাটা নিজের দীনতার ভারে ঝুঁকে পড়ছিল। পৌষের অন্ধকার রাত, আকাশের তারাগুলিও মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছে। হলকু নিজের ক্ষেতের এক কোণে আখের পাতায় তৈরি ছাতার নিচে পুরনো একটা সুতির চাদর গায়ে দিয়ে বাঁশের খাটিয়ায় শুয়ে কাঁপছিল। খাটের নিচে তার সঙ্গী একটা কুকুর জবড়া পেটের মধ্যে মুখ লুকিয়ে ঠান্ডায় কুঁ করছিল। দুজনের একজনেরও ঘুম আসছিল না। হলকু হাত বাড়িয়ে জবড়ার পিঠে হাত বুলিয়ে বলল, কাল থেকে আমার সঙ্গে এসো না, হলে ঠান্ডায় জমে যাবে। এই হতচ্ছাড়া পশ্চিমে হাওয়া না জানি কোথা থেকে বরফ নিয়ে আসছে। উঠি, আবার একটা ছিলিম ধরাই, কোনো মতে রাতটা তো কাটুক। 8 ছিলিম তো খাওয়া হয়ে গেল। এটা হলো চাষির সুখ। আর একজন ভাগ্যবান এমনও রয়েছেন যাদের কাছে শীত গেলে গরমের ঠেলায় পালাবে। তাদের মোটা মোটা গদি, লেপ, কম্বল। শীতের সাধ্য কি সেখানে ঢোকে? ভাগ্যের খেলা। মেহনত করি আমরা, মজা লুটছে অন্যরা। হলকু উঠল আর গর্তের মধ্যে থেকে একটু আগুন বের করে ছিলিমে ভরল। জবরাও উঠে বসেছে। হলকু ছিলিমে টান দিয়ে বলল, দেব নাকি ছিলিম? শীত তো ছাই যায়, হ্যাঁ মনটা একটু চাঙ্গা হয়ে যায়। জবরা তার মুখের দিকে গদগদভাবে তাকালো। হল বলল, আজ আর একটু শীত সহ্য করো। কাল থেকে এখানে খড়ের গাদা বিছিয়ে দেব, তার মধ্যে ঢুকে বসবে, তখন আর শীত লাগবে না। হঠাৎ জবরা কোনো জন্তুর শব্দ পেল। এই বিশেষ আত্মীয়তা তার মধ্যে
একটা নতুন স্ফূর্তি এনে দিয়েছে। তার ফলে ঠান্ডা হাওয়ার দাপটও তুচ্ছ হয়ে গেছে। সে চটপট উঠে বসলো আর ছত্রির বাইরে এসে জোরে জোরে ডাকতে লাগলো। হল্কু তাকে কতবার চুকচুক করে কাছে ডাকলো, কিন্তু সে তার কাছে গেল না। নিরুপায় হয়ে চারদিকে দৌড়ে দৌড়ে ডাকতেই থাকলো। ক্ষণকালের জন্য যদিও বা কাছে এসে পড়ে, পরক্ষণেই আবার ছুটে চলে যায়। তার হৃদয়ে কর্তব্য বুদ্ধি আকাঙ্ক্ষার মতো উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। আরও 1 ঘন্টা পেরিয়ে গেল। গভীর রাত এখন শীতের হাওয়ার দাপটকে আরও বাড়িয়ে দিতে শুরু করেছে। হল্কু উঠে বসলো আর হাঁটু দুটো জুড়ে বুকের কাছে নিয়ে তার মধ্যে মাথাটা লুকিয়ে নিল। তবু শীত এতটুকু কম হলো না। মনে হচ্ছিল সমস্ত রক্ত জমে গেছে। ধমনীতে রক্তের জায়গায় হিমপ্রবাহ বইছে। সে ঝুঁকে পড়ে আকাশের দিকে তাকালো। এখনো আরো কত রাত বাকি। সপ্তর্ষি এখনো আকাশের অর্ধেক ওপরে ওঠেনি। উপরে গেলে তবে গিয়ে সকাল হবে। এখনো রাতের প্রহর বাকি আছে। সে কাছেই অড়হর খেতে গিয়ে বেশ কিছু শুকনো ডালপালা উপড়ে নিল আর তাই দিয়ে একটা ঝাড়ু বানিয়ে হাতে একটা ঘুঁটে ধরিয়ে বাগানের দিকে চলল। জবরা ওকে দেখে কাছে এলো আর লেজ নাড়তে লাগলো। একটু পরেই ডালপালার আগুন জ্বলে উঠল। তার শিখা উপরের দিকের গাছের পাতাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দৌড়চ্ছে। সে অস্থির আলোয় বাগানের বড় বড় গাছগুলিকে দেখে মনে হচ্ছে তারা যেন নিবিড় অন্ধকারকে নিজেদের মাথায় ধরে রেখেছে। মনে হলো অন্ধকারের সেই অনন্ত সমুদ্রে এই আলো একটা নৌকার মতো নড়ছে, দুলছে। হল্কু আগুনের সামনে বসে তাপ নিচ্ছিল। এই মুহূর্তে সে গা থেকে চাদরটা খুলে বগলে চেপে রাখলো আর 2 পা ছড়িয়ে একটু আরাম করে বসলো। হলো সে শীতকে হেঁকে বলছে, তোর যা ইচ্ছা হয় তা কর। শীতের অসীম শক্তির উপর বিজয় পেয়ে সে আর বিজয় গর্বটা মনে চেপে রাখতে পারছিল না। পাতাগুলো সব জ্বলে গিয়েছিল। বাগানে আবার অন্ধকার নেমে এলো। ছাইয়ের নিচে কিছুটা আগুন এখনো ছিল। সেটা দমকা হাওয়ায় জেগে উঠে একটু পরেই চোখ বন্ধ করে ফেলছিল। হল্কু আবার চাদরটা গায়ে দিয়ে নিল আর গরম ছাইয়ের পাশে বসে গুনগুন করে একটা গান গাইতে লাগলো। তার শরীরে এখন উত্তাপ পৌঁছে গিয়েছিল। যেই না শীতের প্রকোপ বাড়তে লাগলো, তাকে আলস্য চেপে ধরল। জবরা জোরে জোরে চেঁচিয়ে ক্ষেতের দিকে দৌড়লো। হল্কু বুঝতে পারল তার ক্ষেতে 1 পাল জন্তু এসেছে। বোধহয় নীলগাইদের দল। তাদের লাফালাফির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। একটু পরেই বোঝা গেল তারা ক্ষেতে ফসল সাবার করছে। তাদের চড়বার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। তার মন বলল, না না, জবরা থাকতে কোনো পশু ক্ষেত চড়তে আসতে পারবে না। সে খামচে শেষ করে দেবে। আমার নিশ্চয়ই বিভ্রম হচ্ছে। কই, এবার তো কিছু শোনা যাচ্ছে না। আমি কেমন ধোঁকা খেয়ে গেলাম। সে জোরে জোরে ডাকতে লাগলো, জবরা জবরা। জবরা চেঁচাতেই থাকলো, ওর কাছে আসলো না। আবার ক্ষেত থেকে জন্তুদের চড়বার শব্দ পাওয়া গেল। এবার সে নিজেকে ধোঁকা দিতে পারল না। নিজের জায়গা থেকে নড়া তার বিশ্ববৎ মনে হচ্ছে। সে একেবারে গ্যাঁট হয়ে বসে রইল। এই ঠান্ডার মধ্যে ক্ষেতের দিকে যাওয়া, জন্তুদের পেছনে ছোটাছুটি একেবারে অসাধ্য ব্যাপার বলে মনে হলো। সে নিজের জায়গা থেকে নড়ল না। হল্কু জোরে জোরে আওয়াজ দিল, হোলি হোলি হোলি। জবরা আবার চেঁচাতে লাগলো। পশুরা খেতে চড়ছিল। ফসল একেবারে তৈরি। কি চমৎকার ফসল হয়েছে, কিন্তু দুষ্টু জন্তুরা সর্বনাশ করে ফেলছে। সে এবার দৃঢ় মনস্থির করে উঠল আর 2-3 পা এগোলো, কিন্তু হঠাৎ তীক্ষ্ণ শীতের হাওয়ায় দমকে মনে হলো বৃশ্চিকের দংশন হলো। সে আবার নিভে যাওয়া আগুনের কাছে এসে বসলো আর ছাই খুঁচিয়ে খুঁচিয়ে নিজের শীতল দেহকে গরম করতে লাগলো। সে ওই ছাইয়ের পাশেই গরম মাটিতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। চেঁচিয়ে জবরার গলা ভেঙে যাচ্ছিল। নীলগাইরা ক্ষেত সাফ করে ফেলছিল আর হল্কু গরম ছাইয়ের পাশে শান্তভাবে বসেছিল। অকর্মণ্যতা তাকে যেন চারদিক দিয়ে বেঁধে রেখেছিল। সকালবেলায় যখন তার ঘুম ভাঙল, তখন চারদিকে রোদ ছড়িয়ে পড়েছে। মুন্নি বলল, আজ কি তুমি শুয়েই থাকবে? এখানে এসে তুমি আরামে রইলে আর ওদিকে সমস্ত ক্ষেত উজাড় হয়ে গেল। হল্কু উঠে পড়ে জিজ্ঞেস করল, তুই কি ক্ষেত হয়ে এলি? মুন্নি বলল, হ্যাঁ, গোটা ক্ষেতটারই সর্বনাশ হয়ে গেছে। এইভাবে কেউ বেঘরে ঘুমোয়? এখানে রাত পাহারার মাচান বেঁধে কি লাভ হলো? হল্কু টালবাহানা করতে লাগলো, আমি এদিকে মরতে মরতে বেঁচেছি আর তুই ক্ষেতের চিন্তা করছিস? পেটে যা ব্যথা হয়েছিল সে শুধু আমিই জানি। দুজনে এবার ক্ষেতের কাছে গেল। দেখলো সমস্ত ক্ষেতটাই ধ্বংস হয়ে গেছে।
আর জবরা মাচানের নিচে এমনভাবে চিত হয়ে শুয়ে আছে যেন তার দেহে প্রাণই নেই। দুজনে ক্ষেতের দুর্দশা দেখল। মুন্নির মুখে গভীর বিষাদ, কিন্তু হলকু দিব্যি খুশি। মুন্নি চিন্তিত স্বরে বলল, এবার দিনমজুরি করে খাজনার উপায় করতে হবে। হলকু প্রসন্ন মুখে বলল, রাতে শীতের মধ্যে এখানে শুতে তো হবে না। আপনারা শুনছিলেন আজকের গল্প পৌষের রাত। কেমন লাগলো আপনাদের? জানবার অপেক্ষায় থাকবো আমি। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটা গল্প নিয়ে। ভালো থাকবেন।